অত্যন্ত দুঃখজনক। এর থেকে খারাপ কিছু হতে পারতো কিনা আমার জানা নেই। এখন যেই অভিভাবকরা তাদের সন্তান হারিয়েছেন তাদের কথা চিন্তা করলে আমার বুক কেঁপে ওঠে যে কীভাবে তারা এটাকে সহ্য করছেন, কীভাবে নিচ্ছেন। আমি নিদ্রাহীন ছিলাম গত রাতে। আমার দু একজনের কথা শুনে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে এসছে এবং নিজেকে যখন তাদের জায়গায় প্রতিস্থাপন করার চেষ্টা করেছি সেটা মানে সম্ভব হয়নি আমার পক্ষে সহ্য করা ব্যাপারটাকে। কিন্তু ঘটনাটা ঘটে গেছে এবং আমাদের এটার সাথেই বসবাস করতে হবে এখন সামনের বেশ কিছুদিন ধরে, এবং এটার প্রভাব আমাদের সামাজিক জীবনে অনেক দিন থাকবে এবং এটা একটা ক্ষত হয়ে থাকবে আমাদের সবার ভবিষ্যতে। কামরুল ভাই একটু বলবেন যে বিষয়টিকে একেবারে, আপনি যেহেতু এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ। বাট এই ধরনের বিয়োগান্তক কোনো ঘটনার আসলে নিয়ে কথা বলতে হবে ঠিক আমি আসলে এইভাবে প্রস্তুত ছিলাম না। বাট বাংলাদেশের এভিয়েশনে ডেফিনেটলি গতকাল একটা কালো দিবস হিসেবে থাকবে, বিকজ যেখানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জীবনে একটা মাইলস্টোন হিসেবে থাকার কথা ছিল দিনটা, সেখানে আসলে একটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আসলে সেটার সাথে সম্পৃক্ত হয়ে যাবে, এটা আসলে আমাদের কারো প্রত্যাশাই ছিল না। আমি ইন্ডাস্ট্রিতে আসলে অনেক বছর ধরে যেহেতু কাজ করছি, অনেক ফ্যাটাল অ্যাক্সিডেন্টকে দেখারও সুযোগ হয়েছে, সেটা দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। কিন্তু গতকালকে যে ঘটনাটা, এই যে স্কুলের মানে 3, 4, 5 ছেলেমেয়েরা, মাসুম বাচ্চারা কালকে যেভাবে ঘটনার সাক্ষী হলো, আসলে তাদেরকে মানে আমি বলবো যে অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। তো সেই জায়গাটায় আসলে শুধু যে তারা চলে গেছে তা না, যারা আজকে আহত অবস্থায় আছে, বেঁচে আছে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যে পজিশনে আসলে স্কুলটা আছে, সেটা হচ্ছে এয়ারপোর্টের ল্যান্ডিং অ্যাপ্রোচে আসলে সেই স্কুলটার অবস্থান। প্রতি 5 থেকে 7 মিনিট পর পর একটা করে ফ্লাইট ল্যান্ড করছে। যারা আজকে মানে ঘটনার পর যারা আবার নতুন করে নতুন লাইফে যখন যাবে, এইটা একটা ট্রমাটাইজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ এই 5-7 মিনিট পরপর প্লেনের আওয়াজ, সেটা কিন্তু তারা মানে গতকালকের ঘটনাগুলোকে বারবার প্রতি মুহূর্তে আসলে এটা তাদেরকে মনে করিয়ে দিবে যে আমরা আসলে সেফ জোনে না, আমাদের আবারও একটা পুনরাবৃত্তি ঘটতে পারে। বাট সব কিছু মিলে আমি বলবো যে এই ধরনের ঘটনার যেন কোনো ধরনের কোনো কিছু পুনরাবৃত্তি না ঘটে, এটা সংশ্লিষ্ট যারা আছেন, যারা পলিসি মেকার আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের প্রত্যেকেই আসলে আমি বলবো যে এইসব ডিসিশন মেকিংয়ের ব্যাপারে একটু এগিয়ে আসা উচিত। আপনি যে বলেছেন কামরুল ভাই, আমি একটু ক্যাপ্টেন মাকসুদ আপনার কাছে আসি। যে একটা বিষয় কি বলবেন, যে ভাইজান বলল যে এই ল্যান্ডিংয়ের আগে স্কুলটা, আপনি দেন ঢাকা এয়ারপোর্টের টেক অফ এবং ল্যান্ডিংয়ের আগে এবং টেক অফের পরে একদম শুধু ঘনবসতি বললে হবে না, খুব গুরুত্বপূর্ণ, ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটা এরিয়া যেখানে কোটি কোটি মানুষ বসবাস করে। তো এইটা কি টেকনিক্যালি কোনো ফল্ট কিনা আমাদের জন্য? অবশ্যই এটা তো স্বীকার করতেই হবে যে এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা যখন এই কুর্মিটোলা বা ঢাকায় যে বিমানবন্দর, আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটাকে যদি আমরা যখন এটা হয়েছিল প্রথম, সেই সময়কার কথা যদি আমরা চিন্তা করি, আমি তখন ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম এবং মির্জাপুরে যেতাম ঘন ঘন ওই রাস্তা দিয়ে। বিরান মানে বনভূমি, একেবারেই বিরানভূমি ছিল। এখন সেই কুর্মিটোলা এয়ারপোর্টটাকে এভাবে আনপ্ল্যান্ড ভাবে ডেভেলপ করতে দেয়া হলো কেন, এটা কিন্তু আমার কাছে বিশাল একটা প্রশ্ন। কারণ হচ্ছে এই শহরটা কিন্তু বিভিন্নভাবে গ্রো করে যেতে পারতো, এই শহরটা অন্য দিকে গ্রো করে যেতে পারতো, অথবা কুর্মিটোলাকে রেখে কুর্মিটোলার ওই এরিয়াটাকে বাদ দিয়েও গ্রো করে যেত। কিন্তু এইভাবে অপরিকল্পিতভাবে এটাকে ডেভেলপ করার আমাদের পরিকল্পনার অভাব এবং ভবিষ্যৎ দৃষ্টির একেবারে সীমাবদ্ধতার কথাই বলবো। না, আমি আপনাকে যেটা বলছি যে একটা বিষয় খেয়াল করবেন, আমরা কালকের দুর্ঘটনা নিয়ে একটু আসবো, কথা বলবো। এই যে মানে আমাদের যে আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে ঢাকাতে, সেটিতে ল্যান্ডিং করবা কিংবা টেক অফ করার পরেই যে একদম ঘনবসতিপূর্ণ এলাকা,
আপনি একজন অভিজ্ঞ পাইলট হিসেবে এটাকে মানে কিভাবে মানে কারণ দুর্ঘটনা তো মানুষের লাইফে আসতেই পারে, আসতেই পারে। এই দুর্ঘটনা তো ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আগে থেকে একটা ব্যবস্থা থাকতে হবে। তো এখানে ধরেন একটা উঠলো, ওঠার সাথে সাথে যদি সে মনে করে এখন কিছু একটা মানে করতে হবে, তার ল্যান্ডিংয়ের আগে কিংবা টেক অফের পরে দুইটাতেই ঘনবসতিপূর্ণ, এখানে তো মানে ওই ক্যাজুয়ালিটি থাকানোর কোনো ওয়ে নাই। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে হলো কি যে এরকম যে অন্যান্য সিটিতে নেই তা কিন্তু নয়, এরকম আছে, এবং সেখানেও যদি এই ধরনের ঘটনা ঘটে হবে এরকম। তবে আমাদের এখানে যেরকম একেবারেই মনে হয় যে ছেয়ে আছে বিল্ডিং এবং জনবসতি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ছাড়াভাবে কিছু কিছু দেখি। স্কুল কোথাও থাকার কথা নয়, এরকম একটা স্কুল অ্যাপ্রোচ পাথে, এয়ারক্রাফটের অ্যাপ্রোচ পাথে এরকম থাকাটা আমার মনে হয় না আমি কোথাও দেখেছি। এমনি মানে আদর্শিকভাবে আদর্শ একটা এয়ারপোর্টের এরকম না, এটা কিন্তু আমাদের যেই নিয়ন্ত্রণকারী সংস্থাগুলি আন্তর্জাতিক, তাদের কিন্তু একটা ডিফাইন্ড আছে, রেগুলেশন আছে। হ্যাঁ, রেগুলেশন আছে, তার বাইরে কিন্তু আমাদের বিমানবন্দরও না। কাজে ওর মধ্যে থেকেই এটা এই বসতিগুলি তৈরি হয়েছে। হ্যাঁ, কাজেই আমরা সেটাকে একেবারে যে বেআইনি সেটা বলতে পারবো না। কিন্তু বেআইনি না হলেও আরেকটা থাকা উচিত না, এটা নিশ্চিতভাবে বলা যায় যে এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে। যেরকম এয়ার ইন্ডিয়ার যে আহমেদাবাদে যে ঘটনাটা ঘটেছে, একই পরিণতি হয়েছে তার। কিন্তু ওখানে তো একটা বিষয় এসছে যে ওখানকার ফুয়েলের ভিতর সম্বন্ধে কন্টামিনেশন হয়ে গিয়েছিল, এরকম কিছু একটা রিপোর্টে এসছে। এটা আমরা এখন স্পেকুলেট নাই করি, কারণ হচ্ছে যে কারণটা পরে বের হবে। একেবারে এয়ার ইন্ডিয়ার যেই অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটার কারণ অবশ্যই বের হবে, খুব শিগগিরই বের হবে এটা, এবং সেখানে আমরা নিশ্চিত হব যে আসল কারণটা কী ছিল এই অ্যাক্সিডেন্টটার। তো এই ফিউলের যেই কন্টামিনেশনের কথা যেটা বলা হয়েছে, সেটা হতে পারে, না হওয়ারও সম্ভাবনা রয়েছে। কারণ ভাই কি বলবেন যে আসলে কি কি প্রতিবন্ধকতা বোধ করছেন আপনারা এই সেক্টরে কাজ করতে গিয়ে? এখন যেটা হয়েছে যে এই যে বিল্ডিং, হাইরাইজ বিল্ডিং হওয়া কিংবা না হওয়া, গাছপালা থাকা, ভাই যেটা বললেন যে বিভিন্ন এয়ারপোর্টে আসলে আমরা দেখি যে এয়ারপোর্ট এরিয়াতে, বাট এটা বিল্ডিং কোড একটা ডেফিনেটলি মেনটেন করতে হবে, সেটা সিটি কর্পোরেশন অথবা রাজুকের প্ল্যানের মধ্যে থেকেই করতে হবে। এখন কথা হচ্ছে যে ওই জোনে যে বিল্ডিংগুলো হয়েছে সেটা কি আসলে বিল্ডিং কোড মেনে হয়েছে কিনা, এটা আসলে মানে আমি বলবো যে এটা দেখভালের ডেফিনেটলি অথরিটি রয়ে গেছে। এটার সাথে এটা এখন এই মুহূর্তে আসলে সম্পৃক্ত করা কিছু না। একটা দুর্ঘটনা ঘটলে কামরুল ভাই কি হয়, দুর্ঘটনা যখন ঘটে যায় তখন দেখার দুর্ঘটনা তো প্রত্যেকদিন হবে না, এটা দুর্ঘটনা মানুষের জীবনে আসবে, এটা আসবে, কিন্তু দুর্ঘটনা ঘটে গেলে অনেক কিছু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আসলে আমাদের কি কি করার ছিল, আগামীতে কি কি করতে হবে। কারণ এইটা হয়েছে হলো প্রশিক্ষণ বিমান, তো আমাদের এখান থেকে তো যাত্রীবাহী বিমান নিয়মিত পরিচালনা হচ্ছে, পরিচালিত হচ্ছে না, সেইগুলো নিয়ে কথা বলবেন আপনারা যে এই মুহূর্তে আপনারা প্রতিবন্ধকতাগুলো কি কি বোধ করছেন? না, এই যেমন অনেক সময় দেখা যায়, আমি জাস্ট এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি যে প্রশিক্ষণ বিমান একটা জনবহুল এরিয়াতে আসলে পরিচালিত হতে পারে না। সেই জায়গাটায় যদি আমাকে জনবিরল এলাকায় কিংবা যে এয়ারপোর্টগুলোতে আমাদের এয়ারক্রাফটের ওঠানামার যে আমি বলবো যে আধিক্য, সেই জায়গাটা যত কম থাকবে একটা প্রশিক্ষণ বিমানের জন্য, প্রশিক্ষকের জন্য এবং যিনি ট্রেনই থাকবেন তার জন্য আসলে আমি বলবো মঙ্গল। তো এখন গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে আমি বলবো যে পাইলট যিনি ছিলেন, এটা একটা সলো ফ্লাইটের একটা ব্যাপার ছিল। সলো ফ্লাইট সম্পর্কে অনেকে হয়তো না জানার ব্যাপার থাকতে পারে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আসলে আমরা দেখি। সেই ব্যাখ্যাগুলোর মধ্যে সলো ফ্লাইটে সাধারণত দেখা যায় সে একটা নির্দিষ্ট আওয়ার শেষ করার পর সে আসলে মানে পাইলট হিসেবে যখন স্বীকৃতি আসলে সে পেতে যাচ্ছে তখন তাকে ইন্ডিভিজুয়াল ফ্লাইট আসলে করতে হবে। তো সেইটা কোনো ইনস্ট্রাক্টরের মানে আমি বলবো যে ফলো আপের মধ্যে থাকবে, হয়তো ইনস্ট্রাক্টর তখন গ্রাউন্ডে ছিল, সাথে থাকবে না, বাট সাথে থাকবে না। এখন কথা হচ্ছে একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপারও থাকে, অনেক সময় দেখা যায় যে একটা পাইলট যখন সে সলো ফ্লাইট করছে সে এতদিন পর্যন্ত কিন্তু কারো ইনস্ট্রাকশনে, কারো গাইডেন্সে পাশে থেকেই কিন্তু কাজ করছে। এখন সেম টাইপের প্রবলেম হয়তো সে আগেও ফেস করেছে, এখন হয়তো ফেস করতে যেটা হয়েছে যে সাইকোলজিক্যাল প্রবলেম, তার মেন্টাল প্রেশারও হইতে পারে অনেক সময়। এখন এই ব্যাপারগুলো আসলে আমি বলবো যে কোথাও আসলে আজকে যদি
ঢাকার বাইরে কোথাও হয়তো রাজশাহী হয়তো, যেটা গ্যালাক্সি ফ্লাইং একাডেমির ফ্লাইংগুলো ঢাকার বাইরে হচ্ছে, তো সেখানে যদি এই ধরনের কোনো মানে অ্যাক্সিডেন্টাল কোনো ব্যাপার থাকতো, ক্যাজুয়ালিটি ডেফিনেটলি কম হওয়ার একটা সম্ভাবনা ছিল। তা আমি বলবো যে ঢাকার আশেপাশে সামরিক কিংবা বেসামরিক কোনো আসলে আমি বলবো যে ফ্লাইং স্কুলগুলোরই আসলে আমি বলবো যে এটা ঢাকার মধ্যে না হওয়াটাই বেটার হবে, যেটা আসলে আমি বলবো যে ঢাকার বাইরে সৈয়দপুর হতে পারে, রাজশাহী হতে পারে, সিলেট হতে পারে, যেখানে আসলে ফ্লাইট ফ্রিকোয়েন্সিও কম থাকবে এবং মানুষের মানে আমি বলবো যে জনগণের আধিক্যটা কম থাকবে, যেটা ক্যাজুয়ালিটিটার পার্সেন্টেজটা আসলে আমি বলবো যে অনেক মিনিমাম হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি একটা বলি যে এই ধরনের প্রশিক্ষণ ফ্লাইটগুলো সারা ওয়ার্ল্ডে আসলে আমরা তো প্রতিনিয়ত সময়ের মাধ্যমে দেখি যে এই ধরনের অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে। আফটার অ্যাক্সিডেন্ট আসলে আমরা আসলে কি ভূমিকাগুলো রাখছি, সেই ভূমিকাগুলোকে আমাদের প্রপার হচ্ছিল কিনা। ট্রেনিং এর পার্টের মধ্যে তো আরবান এরিয়াতে থাকে, এটা আমি ভাই বলতে পারবে ভালো। মানে কালকের ঘটনাটা একটু যদি আপনি বিস্তারিত বলতে পারেন যে কি কি ঘটনা ঘটে থাকতে পারে কালকের, মানে প্রসেসটা কি আসলে, একজন যেহেতু আপনি এই সেক্টর থেকেই। আচ্ছা, একজন মিলিটারি উনি যেটা বললেন যে সোলো ফ্লাইটের কথা, হ্যাঁ সোলো ফ্লাইটের একটা মানে মানসিক চাপ থাকে, কিন্তু সেটা একজন মিলিটারি পাইলট কিন্তু বারবার সেই প্রসেসের মধ্যে দিয়ে যায়, বেসিক ফ্লাইং থেকে নিয়ে। যেরকম ফ্লাইং ক্লাবেরও একটা স্টুডেন্ট যখন ফ্লাইং করে, সে 10 থেকে 12 ঘন্টা পরেই প্রথম সোলো ফ্লাইটটা করে, ইনস্ট্রাক্টরের সাথে ফ্লাই করে করে তার হাতটা যখন একটুখানি পাকা হয়ে যায়। এবং এটা প্রশিক্ষণের একটা অংশ হচ্ছে সোলো ফ্লাইট। প্রত্যেকটা পাইলট আজ পর্যন্ত যতজন আকাশে উঠেছে সবাইকে কিন্তু সেই সোলো ফ্লাইটের স্বাদ নিতে হয়েছে। এটা কনফিডেন্সের একটা বিষয় এবং আত্মবিশ্বাসের বিষয়, আত্মপ্রসাদেরও বিষয় সোলো ফ্লাইটটা। তো আমরা অপেক্ষা করি সেই সোলো ফ্লাইটের জন্য, এবং নতুন একটা এয়ারক্রাফটে যখন সোলো ফ্লাইট করে তখন সেটা একটা নতুন অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এটা অত্যন্ত আত্মতৃপ্তির একটা বিষয় আছে, এবং যিনি ইনস্ট্রাক্টর তারও বুকটা 10 ইঞ্চি ভরে যায়। আচ্ছা, এখন বিষয়টা হলো গিয়ে যে এই অ্যাক্সিডেন্টটা নানা কারণে হতে পারে। এর মধ্যে পাইলট ফ্যাক্টর একটা থাকতে পারে, মেকানিক্যাল ফেলিয়ার থাকতে পারে, বার্ড হিট হতে পারে, সাবোটাজ হতে পারে। মানে সেফটি একটা দিক এবং সিকিউরিটি আরেকটা দিক। সিকিউরিটি যদি ইন্টেনশনালি কেউ যদি এটাকে সাবোটাজ করে এবং সেখানে যদি এই এয়ারক্রাফটটা কোনো একটা নাশকতামূলক শিকার হতে পারে, কর্মকাণ্ডের শিকার হতে পারে, এবং সেক্ষেত্রে এটা অবধারিত পরিণতি যেটা ক্র্যাশ। সেটা কীরকম একটু ব্যাখ্যা করবেন যদিও। যদি কোনো মানে এমন কিছু থাকে যে একটা মানে টেকনিক্যাল ফল্ট হবেই, হ্যাঁ, যেটাকে মানে একটা ম্যানমেড, একেবারে ম্যানমেড একটা টাইমের পরে এটা ফেল করবে, এ ধরনের যদি কিছু করে কেউ করে ইন্টেনশন হয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা বিস্ফোরক সেভাবে যদি থাকে যেটা একটা নির্দিষ্ট সময় পরে, আমি এটা বলছি না, এটা সম্ভাবনা আছে। আমি স্পেকুলেশনের ঘোর বিরোধী। তদন্ত হবে এবং এভিয়েশন অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন একটা প্রসেস আছে। আমি যেটা বলছি, আমাদের শোর কিন্তু মূল টার্গেটটা এটা যে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই ভয়াবহ ধরনের গুজব রটে যাচ্ছে আর কি। বিষয়টা হলো একটা ক্যাপ্টেন রেডি হওয়ার জন্য তাকে যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, বা এই বিমানটাতে কী কী ঘটতে থাকতে পারে, বা সে টেক অফ করলো তারপরে কি কি সমস্যা হতে পারে, সেগুলো অভিজ্ঞ মানে একজন ক্যাপ্টেন হিসেবে সেগুলো আপনার কাছে। এখানে সম্ভাবনা আছে ইঞ্জিন ফেল করার, সম্ভাবনা আছে বার্ড হিট করার, সম্ভাবনা আছে কন্ট্রোল ফেলিয়ার হওয়ার, হাইড্রোলিক ফেলিয়ার হওয়ার। এবং ইঞ্জিন যদি ফেল করে, এই ফাইটার এয়ারক্রাফটগুলি দে ফল লাইক স্টোন। এদের ওজন এতটাই বেশি থাকে এবং এতই আকারে ছোট থাকে, বা লিফট ডিভাইস এতখানি থাকে, হ্যাঁ, যে এরা মানে মোটামুটি বুলেটের মতোই পড়বে আর কি। তো সেক্ষেত্রে ইঞ্জিন যদি ফেল করে সেটা একটা সম্ভাবনা রয়েছে। কন্ট্রোল ফেলিয়ার যদি হয় তাহলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এয়ারক্রাফট, সেটা একটা সম্ভাবনা রয়েছে। বার্ড হিট যদি হয় সেক্ষেত্রে ইঞ্জিন ফেল করবে এবং এয়ারক্রাফটের যে বিহেভিয়ার সেটা চেঞ্জ হবে। এবং আমি যতটুকু শুনেছি, পাইলট কিন্তু বলেছে যে সে মানে হি ইজ ফেসিং সার্টেন ডিফিকাল্টিজ ইন কন্ট্রোলিং দি এয়ারক্রাফট। এটা আমার শোনা। হ্যাঁ, আমি ডেফিনেটিভভাবে এটা বলতে পারবো না, এটিসিতে যারা ছিল তারা বলতে পারবে। তো নানা ধরনের সম্ভাবনা রয়েছে। এখন যদি আমরা কনক্লুসিভলি কিছু বলাটা এখন উচিত হবে না আমাদের,
তবে এটা বলা যায় যে এই পাইলটের যদি প্রোফাইল দেখি আমরা, তাহলে সে অত্যন্ত সুস্থ একজন এবং যোগ্য পাইলট, হ্যাঁ, যার এই ধরনের কথা মানে ঘটনা ঘটবার কোনো কারণ, মানে হিউম্যান এরার যেটা সোলো ফ্লাইটে কিন্তু আমরা এক্সট্রা কশাস থাকি, নিজেদের মানে আত্মসচেতন থাকি এবং সিকিউরিটির জন্য আর কি, এবং ইনস্ট্রাক্টর নিজের সেফটির জন্য, এবং ইনস্ট্রাক্টর যে তিনিও নিশ্চিত থাকেন যে সে তার উপর অর্পিত দায়িত্বটা সেটা হচ্ছে সেফলি ল্যান্ড ব্যাক করার ক্ষমতাটা রাখে, তারপরে কিন্তু সে যায় একটা ছেলে।